আমরা আজকে মাহালি ভাষা শেখার গুরুত্ব কতটুকু তা নিয়ে আলোচনা করব। মাহালি ভাষার ঐতিহ্য ও ইতিহাস ভালো করে ঘেঁটে দেখলে দেখা যায় মাহালি জাতি তার প্রায় সবকিছুকেই হারিয়ে ফেলেছে তার নিজের ইতিহাস থেকে সম্পূর্ণভাবে। এখন যতটুকু আছে সেটিও পরগাছার মতো করে অন্যের উপর ভর করে পড়ে আছে। যেমন উদাহরণ হিসেবে দেখা যায় সাঁওতাল অধ্যুষিত এলাকায় মাহালিদের বসবাস, কারণ মাহালিরা সংখ্যালঘু এবং এদের পাশাপাশি থাকতে থাকতে এরা এটাকে ঐতিহ্য হিসেবেই তৈরি করে ফেলেছে। এমনকি এখন অনেক মাহালিরাই বিশ্বাস করে যে এটি তাদের ঐতিহ্য, কিন্তু আসলে তা নয়। কারণ মাহালিরা কোনো পরগাছা নয়, বরং তারা স্বাধীন ও স্বতন্ত্র। তাদের ভাষার ব্যবহার, বিষয়টি খুবই দুঃখজনক যে এমন অনেক মাহালি নিজের ঐতিহ্যগত ভাষাকে সাঁওতালি ভাষার কাছে বিসর্জন দিয়ে সাঁওতালি ও মাহালি এই দুটি ভাষার সংমিশ্রণে এমন এক দুর্বিষহ মাহালি ভাষার উৎপত্তি ঘটিয়েছে, যা না হচ্ছে খাঁটি মাহালি, না হচ্ছে খাঁটি সাঁওতাল। এবং খুবই মজার বিষয়, যারা এই দুর্বিষহ মাহালি ভাষাকে ব্যবহার করছে তারা নিজেরাও জানে না যে তারা নিজেদের ভাষার কতটা অবনতি ঘটিয়েছে। আমি একটি বিষয়ে খুবই নিশ্চিত যে যতক্ষণ পর্যন্ত মানুষ তার মুখের ভাষাকে বইবন্দি না করতে পেরেছে ততদিন পর্যন্ত তা খুব অস্বাভাবিকভাবেই পরিবর্তিত হবে, যেটি আমাদের মাহালি ভাষার সাথে হয়েছে। কিন্তু সাঁওতালি ভাষার ক্ষেত্রে এমনটি হয়নি, কারণ তারা খুব সচেতনভাবে তাদের মুখের ভাষাকে বইবন্দি করতে পেরেছিল। তাই এখন পর্যন্ত তার মান ঠিক আছে, যেটি আমাদের মাহালি জাতির জন্য খুবই দুঃখজনক। আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া 8টি পদবি, যেমন ডুমরি, বারে, কারকুসা, তুমরাং, কোরিয়া অথবা কোথাও কোথাও বলে কুরিয়ার, খাঙ্গের, মান্ড্রি এবং হেমব্রম, এদের মধ্যে প্রথম যে 6টি পদবি রয়েছে তার নাম প্রায় বিলুপ্ত বা নেই বললেই চলে। মাহালিদের পদবি সাঁওতালদের গোত্রের সাথে মিশে গেছে। এখন মাহালিদের পদবি দেখে বোঝার কোনো উপায় নেই যে কে মাহালি আর কে সাঁওতাল। এখন ইতিহাসের বিষয়ে আসে। সাঁওতালদের ইতিহাস যতটা পরিষ্কার, মাহালিদের ইতিহাস ততটা না। কারণ মাহালিরা এ নিয়ে আগেও সচেতন ছিল না, এখনো দেখা যায় অনেকটা উদাসীন, এবং এর প্রধান সমস্যা হচ্ছে এদের সুশিক্ষা। মাহালিদের ঐতিহ্য ও সংস্কৃতি আছে যেটি খুবই প্রাচীন, যেমন মাহালিদের পোশাক আশাক, ভাষা, বাদ্যযন্ত্র, গান, নৃত্য, দৈনন্দিন জীবন ধারণের পদ্ধতি, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি আজ প্রায় এই সমস্ত কিছুই বিলুপ্ত, এবং এর প্রায় সবগুলোই সাঁওতালদের সংস্কৃতির মধ্যে এখন ঢুকে গেছে। এজন্যই যারা মাহালি জাতিদের সম্পর্কে, ইতিহাস সম্পর্কে খুঁজতে আসে তারা নতুন কিছু খুঁজে পায় না। তারা এক সময় বলেই বসে সাঁওতাল ও মাহালি তো একই জাতি, কিন্তু আসলে না। মাহালি জাতিগোষ্ঠীদের গানের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে পাওয়া তথ্য মতে মাহালিদের খুবই জনপ্রিয় 3টে গান সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়, এবং এগুলো হলো ঝুমের, খেমটা এবং খুমটা। কিন্তু দুঃখের বিষয়, এই 3টির মধ্যে এখন আর শেষের 2টির নামও কেউ জানে না। আর ঝুমের গানের কিছু কিছু জানা যায়, কিন্তু সেটিও খুবই কম। এখানে একটি খুবই দুঃখজনক বিষয় না বললেই নয়। অনেক আগে থেকেই সাঁওতাল ভাষাকে রোমান হরফে লেখা হতো এবং মাহালি ভাষাকেও লেখা হতো, কিন্তু মাহালি ভাষায় যে পরিমাণে লেখা হতো সেটি উল্লেখ করার মতো না। পরবর্তীতে সাঁওতালি ভাষার অলচিকি বর্ণমালা বের হওয়াতে তারা অলচিকিকে গ্রহণ করেছে এবং রোমান হরফকে বর্জন করছে। উদ্দেশ্য একটি, যেন তারা দাবি করতে পারে এটি আমাদের সম্পদ, আমরা আমাদের নিজেদের ভাষাকে আমাদের মতো করে সংরক্ষণ করতে পারি, এবং এই লিপি আমাদের সম্পদ, কারণ আমরা আমাদের ভাষাকে ভালোবাসি ও আমাদের মতো করে সংরক্ষণ করতে জানি। কিন্তু আমাদের মাহালি সমাজের এমন অনেক মানুষ এখনো নিজস্ব মাহালি ভাষার লিপিকে বিরোধিতা করে। তারা এটিকে প্রতিষ্ঠা করতে চায় না। আমাদের অবস্থান, ভাষার গুণগত মান, গোত্র বা পরিবার, ইতিহাস ও ঐতিহ্য, সংস্কৃতি এই সবই হারিয়েছি। এখন মাহালি ভাষার যতটুকু মান আছে, যদি আমরা আমাদের নিজেদের লিপিকে ভালোবেসে প্রতিষ্ঠা করে সেটিকে গ্রহণ না করি, তবে যেটি আছে সেটিও আর আমাদের থাকবে না। পরগাছার মতোই আমাদের বাকি ইতিহাসটুকুও হয়তোবা কিছু বছর যাবে, তারপর কেউ এসে এটিকে উপরে ফেলে দিয়ে চলে যাবে। তখন আর মাহালি থাকবে না।
থাকবে শুধু সাঁওতাল। এর সাথে আরেকটি দুঃখজনক বিষয় না বললে বিষয়টি অপূর্ণ থেকে যাবে, আর সেটি হলো আমাদের বর্তমান মাহালি সমাজে মাহালি ছেলে মেয়েরা নিজেদের মাহালি পরিচয় দিতে লজ্জা পায়, এমনকি নিজের পদবিও নামের সাথে সাথে বলতে দ্বিধাবোধ করে, যেটি সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে হচ্ছে না। আপনি কি জানেন কেন এমনটি হচ্ছে? কারণ মাহালিদের ভাষা, সংস্কৃতি ও শিক্ষার অবস্থান খুবই দুর্বল, যা বলার মতো নয়। পরিচয় দেওয়ার মতো আসলে তাদের কোনো কিছুই নেই। এখন আপনার কাছেই কয়েকটি প্রশ্ন রাখছি। আপনার কাছে যা অবশিষ্ট আছে সেটিও কি অন্যের কাছে বিলিয়ে দিবেন, নাকি এটিকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন, নাকি পরগাছার মতো রোমান অথবা বাংলা লিপির কাছেই নিজের অস্তিত্বকে দেখতে পান? যদি বিষয়টি সত্যি তাই হয়, তবে একটি বিষয় আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থানটি এখন কোথায়, যে অন্যের অস্তিত্ব ছাড়া নিজের অস্তিত্বকে আপনি কল্পনাই করতে পারছেন না। প্রতিদিন মাহালি পরিবার থেকে অনেক অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে বিভিন্ন ভালো ভালো পোস্টে চাকরি করছে, বিভিন্ন ভাষায় কথা বলছে, অনেক ছোট বড় মানুষের সাথে উঠা বসা করছে। এখন প্রশ্নটি হলো, তারা এমন একটি ভাষা শিখছে এবং কথা বলছে যেটি তাদের নিজেদের না, এবং সেই ভাষা ও সংস্কৃতি তাদের নিজেদের ভাষা ও সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা। যদি ভিন্ন দেশের ভিন্ন ভাষার লেখা ও কথা আমাদের ছেলেমেয়েরা শিখতে পারে, তবে আমাদের নিজেদের ভাষার লেখা শিখতে পারবে না কেন? বাধাটি কোথায়? আপনি হয়তো বলতে পারেন হাজার যুক্তি দিয়ে রোমান এবং বাংলা লিপিকে সবার উপরে রাখতে, তাদের হাজার হাজার উপকারের গুণগান গাইতে পারেন। তবে প্রশ্নটি হলো, দাবি কি করতে পারবেন যে সেটি আপনার এবং আপনার নিজের জাতিরা এটা তৈরি করেছে? আমার জাতির অহংকার এটা, আমার জাতি এখন শিক্ষিত, আমার জাতিই পারে আমার ভাষাকে আমার মতো করে সংরক্ষণ করতে। এই অধিকারকে আপনি করতে পারেন একটা রোমান লিপিকে নিয়ে? ঠিক আছে, ধরলাম আপনি ও আপনার পরিবার শিক্ষিত এবং অনেকে রোমান লিপিকে সহজেই শিখতে পারে, কারণ এটি দেখতে ইংরেজির মতো। এখন আসল প্রশ্নটি হলো, আমাদের সমাজ কেমন শিক্ষিত হলো যে আমাদের নিজেদের তৈরি করা লিপিকে তারা গ্রহণ করতে বাধা পাচ্ছে? এখনো অন্য ভাষার লিপির উপর নির্ভর করতে হচ্ছে, যেখানে জাপানি বা চাইনিজ ভাষায় শিখতে তাদের কষ্ট হচ্ছে না। এটি নিজের ভাষা শেখার অসুবিধা, নাকি নিজের ভাষার প্রতি ভালোবাসার অভাব? কোনটা? 1971 সালে বাংলা ভাষার অস্তিত্বকে রক্ষা করতে লক্ষ মানুষের বলি দিতে হয়েছে। 30 লক্ষ মানুষের রক্তে লিখিত হয়েছে বাংলা। আজ বাংলাকে গর্ব করে বলতে পারে, বাংলা আমার জাতীয় ভাষা। আপনি কি বলতে পারেন মাহালি আমার প্রাণের ভাষা, এবং এই ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমার নিজস্ব লিপি আছে, যাকে নিয়ে আমি গর্ব করতে পারি? এই লিপি আমার মাহালি জাতির অস্তিত্ব রক্ষার এক দুর্লভ অস্ত্র। উত্তর আপনার কাছেই আছে। শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।